খড়দা রেলগেটে চলছে ঝুঁকির পারাপার। গতকাল দুর্ঘটনার পরেও কোনো হুঁশ ফিরল না। গাড়িতে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় ট্রেন, আর তারপরেও প্রাণের ঝুঁকি নিয়ে চলছে লাইন পারাপার। সেই ছবি উঠে আসছে আমাদের ক্যামেরায়। মানুষের অসচেতনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। ওভারব্রিজ তৈরির দাবি ফের জোরালো হচ্ছে। বন্ধ আছে, দেখতে পড়া আছে, ভারত থেকে এগুলো বার হচ্ছে। হেডফোন দিয়ে পাওয়াটা উচিত না। হ্যাঁ, কথা বলবো সুবীরের সঙ্গে। সুবীর, কি ছবি এখনো আমরা দেখছি? গতকাল সদ্য যে ভয়ঙ্কর ছবিটা আমরা দেখেছি, ট্রেনের ধাক্কায় কিভাবে দুটো গাড়িকে ধাক্কা মেরে ট্রেন চলে গেল, তারপরেও আজ সকালে ছবিটা বিন্দুমাত্র বদলালো না। এমনকি কানে হেডফোন নিয়েও রেল লাইন পারাপার করছেন মানুষ। দেখো, একদমই কিন্তু ঠিক। অর্থাৎ গতকাল রাত্রিবেলা যে ঘটনাটা ঘটেছিল সেই জায়গা থেকে আজকে সকালবেলাও কিন্তু কোনো রকমভাবে কিন্তু ছবি বদলালো না। খড়দহ স্টেশনে যে মানুষ লাইন পারাপার করছেন, তারা কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে লাইন পারাপার করছেন। যেখানে দেখা যাচ্ছে যে রেল লাইনের গেট, সেই গেট যখন পড়ে যাচ্ছে, সেই গেটের নিচ দিয়ে সাইকেল নিয়ে পার হচ্ছে, কেউ কানে হেডফোন লাগিয়ে পার হচ্ছে, কেউ স্কুলের যারা ছোট ছোট বাচ্চা শিশু, তাদের মায়েরা তাদেরকে নিয়ে কিন্তু সেই জায়গা থেকে প্রাণের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। এবং যখন এই ছবি আমাদের ক্যামেরা ধরা পড়ে, আমরা কিন্তু যখন সেই জায়গা থেকে প্রশ্ন করি নিত্যযাত্রীদের যে কেন, অনেকে আমাদের ক্যামেরার সামনে বলছেন যে না, এটা অন্যায় হচ্ছে, আমরা অন্যায় করেছি। আবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকে মানুষের যে সচেতনতার অভাব রয়েছে, সেটাও কিন্তু স্থানীয় বাসিন্দা যারা নিত্যযাত্রী রয়েছেন তারাও কিন্তু বলছেন যে মানুষ এইভাবেই কিন্তু অসচেতনভাবে এইভাবেই রেল লাইন পারাপার করছেন। এবং এই জন্যই এই ধরনের ঘটনাগুলো কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ঘটে চলেছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, খড়দহ স্টেশনের রেল ওভারব্রিজে ফ্লাইওভারের দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল, সেই দাবির কথাও কিন্তু এই ঘটনার পরে উঠে আসছে। যদি রেল ফ্লাইওভার সে নিয়ম মানছে না, যদিও আমরা চেঁচিয়ে যেতে যদি বলতেও থাকি, তাও কেউ মানছে কেউ মানছে না। সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে তো কেউ তো যায় না, সবাই শর্টকাটই যায়। ওই লোকটার উপর বা মানুষটার উপর তার একটা চিন্তা ভাবনা চাই যে পেরোচ্ছি কোথা থেকে, না কানে হেডফোন দিচ্ছি না ফোন দেখে পেরোচ্ছি, এটা একটা দরকার। সাধারণ মানুষের যদি সেন্স না আসে তাহলে কিছু বলার নেই। মা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, আজকে আমি বাড়ির গার্জিয়ান, আমি যদি সেরকম হয়ে যাই আমার ছেলে মেয়ে ওরকমই হবে। যতটা এদের দোষ তত থেকে সাধারণ লোকের দোষ। গেট লাগিয়ে দিয়েছে, আমি এমন বহুদিন দেখেছি গেট লাগিয়ে দিয়েছে, গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, 4 চাকা গাড়ি ঢুকিয়ে দিয়েছে, জানে নামানোর আগে যদি ঢুকিয়ে দিতে পারি ও ঠিক খুলবে, এই ভরসায়। এটা হচ্ছে নিজেদের সচেতনতা সবচেয়ে বেশি অভাব, মানছেই না। মানে আপনি খড়দা ছাড়া অন্যান্য সব জায়গা আছে, কোথাও আপনি দেখতে পারেন যে সারাদিন আরপিএফ দাঁড়িয়ে, যেখানে কিন্তু আরপিএফ একটা দুটো রোজ দাঁড়িয়ে থাকে, 30 দিন 28 দিন। গঙ্গাসাগরে ভাঙনের আশঙ্কা। বিপন্ন কপিলমুনির মন্দির। গত অমাবস্যার কোটালে ধসে যায় মন্দিরের কাছের রাস্তা, ভাঙনে বেহাল স্নানঘাটের রাস্তাও। এই অবস্থায় সরিয়ে দেওয়া হয় সেখানকার অস্থায়ী দোকান। কি পরিস্থিতি জানবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির কাছ থেকে। বিশ্বজিৎ, এখন ঠিক কি অবস্থা? হ্যাঁ দেখো, অমাবস্যার কোটাল যাওয়ার পর কিন্তু ভগ্ন দশায় পরিণত হয়েছে গঙ্গাসাগর যে কপিলমুনি মন্দিরের যে সামনে 2 নম্বর থেকে 5 নম্বর যে কংক্রিটের রাস্তা তৈরি করা হয়েছিল, একেবারে যেভাবে জলোচ্ছ্বাস হয়েছে তাতে করে কিন্তু পুরো কংক্রিটের যে রাস্তাটা একদম ধসে গিয়েছে এবং সেখানে প্রশাসন এই মুহূর্তে ব্যারিকেড করে রাখা হয়েছে। এইটাই শুধু নয়, আর কয়েকদিন পরেই যে পূর্ণিমার একটা কোটাল রয়েছে এবং এই কোটালে প্রবলভাবে জল বাড়বে এমনটাই কিন্তু উপকূলবাসী মানে আশঙ্কা করছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আরো সমুদ্র কিন্তু কপিলমুনি মন্দিরের কাছাকাছি চলে আসবে। একটা সময় ছিল এই যে কপিলমুনি মন্দির থেকে সমুদ্র প্রায় 1 কিলোমিটারের বেশি সময় ছিল, কিন্তু এই মুহূর্তে সেটা 500 মিটারের মতো এসে দাঁড়িয়েছে। প্রশাসনের তরফ থেকে কিন্তু একটা দাবি করা হচ্ছে যে একটা মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে এবং সেই মাস্টার প্ল্যানে তৈরি করার পরে
কিভাবে এই যে সমুদ্রকে কিভাবে ঠেকানো যায় সেই কথা কিন্তু চিন্তা ভাবনা করা হচ্ছে। তবে উপকূলবাসী যে ওই যে এলাকার যে মানুষজন রয়েছে তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছে, তড়িঘড়ি যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে কিন্তু অদূর ভবিষ্যতেই কিন্তু এই যে কপিলমুনি মন্দির তাকে কিন্তু ঠেকানো সম্ভব হবে না, সমুদ্র গ্রাস করবে। এর অতীতেও এর আগেও 3টির মতো মন্দির কিন্তু সমুদ্র গ্রাস করেছে, এটিও একই ঘটনা ঘটতে চলেছে। একদম। যদিও প্রশাসন এই বিষয়ে ধন্যবাদ বিশ্বজিৎ। যেভাবে ভেঙে যাচ্ছে এটা কিছু একটা সমাধান না করলে আগামী দিনে আমরাও বিপদে পড়ব। মন্দির আছে, মন্দিরটা ভেঙে যেতে পারে। আর এইটা সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, এইটা একটা স্থায়ীভাবে কিছু করার জন্য। প্রত্যেকবারে হ্যাঁ আমরা দেখি সাগর মেলার সময় ওইটা ঠিক মতন ঠিকঠাক করে। আমরা কোনোভাবে যে এটা আমাদের জন্য একটা মন্ত্রী পেয়েছি আমরা সাগরদ্বীপবাসী, সেই জন্য আমরা বলছি স্থায়ী বাসিন্দা হিসাবে আমি বলছি, কোনো রাজনীতি দলের হয়ে না, আমরা স্থানীয় বাসী হিসাবে বলছি যে এটা আমাদের মন্ত্রীমশাইকে যে এটা আপনি আমাদের এই নদী বানটা আপাতত ঠিক করুন। গঙ্গাসাগর মেলায় দেখুন ইরিগেশন দপ্তরে আপনারা জানেন টেট্রাপডের করেছে। আমার ইতিমধ্যে কথাও হয়েছে, আমাদের মাননীয় এমআইসি আছেন, মাননীয় এমআইসি সুন্দরবন এবং আমাদের ইরিগেশন সেক্রেটারি হয়তো খুব ওখানে পিডব্লিউডি রাস্তাও আমি শুনলাম, আমাকে বিডিও সাহেব বলেছেন কি ওখানে রাস্তাও কিছু ক্ষতি হয়েছে, যেটা 3 নম্বর নাকি 4 নম্বর রাস্তা। তো সেখানে আমাদের ইরিগেশনে কিছু আরও এম্বাঙ্কমেন্ট প্রোটেকশনের কাজ আমাদের হবে অ্যান্ড পিডব্লিউডি ওই রাস্তাটি করবে। তো ইরিগেশন সেক্রেটারিরও আমাকে যা এমআইসি বলেছেন কি খুব শীঘ্রই ওনার একটা ভিজিট হবে। গত অমাবস্যা কোটালে যেটা প্রচুর ভাঙন আমরা দেখতে পেয়েছি, মন্দিরের একেবারে ফ্রন্ট ফেজে যেটা দেখেছি আমরা, সেটা ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেনেছেন এবং সরকারের পক্ষ থেকে ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে তার স্টেপ নেওয়া হচ্ছে যাতে করে ভাঙনটাকে রোধ করা যায়। আর এবার যে ছবি দেখাবো আপনাদের, পিডব্লিউডির জায়গা দখল করে নির্মাণ, রাস্তার দুধারের জায়গা রীতিমতো দখল করে নির্মাণ করা হয়েছে। নদিয়ার ধানতলার দত্তপুলিয়া বাজারের ঘটনা। রঞ্জিত আমাদের প্রতিনিধি রয়েছেন। রঞ্জিত, রীতিমতো পিডব্লিউডির জায়গা দখল করে কনস্ট্রাকশন তৈরি হয়ে গেল, প্রশাসন কি করছে? দেখো, দত্তপুলিয়া বাজারে যে জায়গা রয়েছে সেখানে দীর্ঘদিন ধরেই এখানে পূর্ত দপ্তরের যে রাস্তা রয়েছে, জায়গা রয়েছে, সেখানে দখল করে কিন্তু ব্যবসা চলছে। এবং নতুন করে যে অভিযোগ করছে অমিত শাহ নামে এক ব্যবসায়ী, তিনি পূর্ত দপ্তরের প্রায় 8 ফুট রাস্তা দখল করে সেখানে তিনি নির্মাণ করছেন। এই নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে এবং একজন অভিযোগকারী তিনি ইতিমধ্যেই ধানতলা থানায় অভিযোগ জানান। যদিও বিজেপি পরিষদের পঞ্চায়েত প্রধানের অভিযোগ, শাসক দলের মদতেই দীর্ঘদিন ধরে। সঙ্গে থাকো, আমরা একবার শুনবো কি অভিযোগ করছেন অভিযোগকারীরা। যে জায়গাটা নিয়ে অভিযোগ, এই জায়গার পিছনে আমার 9 বিঘা জমি আছে, 15-16 ফুট রাস্তা চলাচলের আছে, সেখান থেকে 8 ফুট জায়গা সবসময়ের জন্য নিজের দখলে রেখে দিত না। ওটা ব্যক্তি সম্পত্তি নয়, সম্পূর্ণ পিডব্লিউডির জায়গা, পিডব্লিউডি রাস্তা। এই রাস্তাটা 64 ফুট ফাঁকা থাকার কথা, সেখানে মাত্র এই মুহূর্তে 12-14 ফুট ফাঁকা আছে, বাকিটা সব অ্যাকোয়ার হয়ে গেছে। তার মধ্যে দিয়ে ওর যে জায়গায় দোকান, সেই দোকানের টিনের চাল ছিল পচা ধচা, খালি মলিবাসের বেড়া লাগানো ছিল, সেই জায়গাটাকে ও ভেঙে রাতারাতি ভেঙে পাকা কনস্ট্রাকশন করার চেষ্টা করছে। পাশাপাশি যে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্য শুনুন। ওটা দীর্ঘ 60 বছরের দোকান ছিল, আমার বাবা করে গেছে, আমি নিজেও করছি। এবার দোকানটার অবস্থা এতটাই শোচনীয় হয়ে গেছিল, চাল ফাল ভেঙে এই বর্ষায় জল পড়ছিল, দোকানে প্রচুর মাল ড্যামেজ হচ্ছিল। টাইম হলো নতুন করে একটু যদি ওটা সারাই বা মেরামত করে করা যায়, সেই জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি। হ্যাঁ, পিডব্লিউডির জায়গা, এখানে সমস্ত ব্যবসায় পিডব্লিউডির উপরে 2 সাইডে অবৈধ, অবশ্যই অবৈধ, কিন্তু এত সবাই করছে। আমি দীর্ঘদিন ব্যবসা করছি, বাবা ব্যবসা করেছে, ওই একই কনস্ট্রাকশনের উপরে করেছি। যেদিন পিডব্লিউ বলবে সবাইকে উঠে যেতে, অবশ্যই আমি তুলে নেব। রঞ্জিত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ রয়েছে যে কোনোভাবেই সরকারি জমি জবরদখল করে কোনো কনস্ট্রাকশন করা যাবে না, ফুটপাতও দখল করা যাবে না। তারপরেও এইরকম একটা পদক্ষেপ করেছেন এই ব্যবসায়ী। এখন প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে এরপর?
দেখো প্রশ্ন এখানেই হচ্ছে, যেখানে গোটা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর থেকে উচ্ছেদ অভিযান চলছে, সেখানে নতুন করে পূর্ত দপ্তরের রাস্তায় নির্মাণ তা নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। যদিও বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের অভিযোগ যে শাসক দলের মদতেই কিন্তু এই ধরনের নির্মাণ কার্য চলছে এবং দীর্ঘদিন ধরে পূর্ত দপ্তরের রাস্তা বন্ধ করে, সেখানে রাস্তা ব্লক করে দিয়ে সেখানে নির্মাণ কার্য করে দোকান করে ব্যবসা করছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে ধানতলা যারা অভিযোগ করেছেন অভিযোগকারী, তারপরেও কিন্তু নির্মাণ কার্য চলছিল এবং গতকাল যখন আমরা বিষয়টি যখন যাই তখন কিন্তু তার একটাই বক্তব্য যে দীর্ঘদিন ধরে তিনি এখানে ব্যবসা করছেন। আজও সকালে কিন্তু একই চিত্র, কিন্তু নির্মাণ কিন্তু ভাঙা হয়নি, সেই নির্মাণ কিন্তু সেখানে রয়ে গেছে। ফলে প্রশ্ন হচ্ছে প্রশাসনের ভূমিকা নিয়েও, কারণ যেখানে গোটা রাজ্য জুড়ে উচ্ছেদ অভিযান চলছে, নতুন করে সেখানে নির্মাণ একেবারে প্রশাসনকে চোখের সামনে অভিযোগ পাওয়ার পরে কোনো ব্যবস্থা নেই, যা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। একদমই তাই, অনেক ধন্যবাদ। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর, তৃণমূল বিজেপি, শুনুন কে কি বলছে। না না, দত্তপুলিয়া পঞ্চায়েতের কাছ থেকে কোনো অনুমতি তো নেয়নি, আর এরকম কাজ তো বাস্তবিক সারা রাজ্য জুড়েই হচ্ছে। একদম এই রাজ্যের শাসক দল আছে তৃণমূল কংগ্রেসের মদতে এগুলো হচ্ছে। আমরা এটা সামনে জেনারেল মিটিংয়ে আমরা আলোচনা করব। ওখানে যে মার্কেটটাও হচ্ছে বা জলাশয় বোঝাই করে, এটাও পঞ্চায়েতে কোনো তথ্য তো দেয়নি। আগের বোর্ডের কাছ থেকে তো কোনো অনুমতি নিয়েছে কিনা তাও আমার জানা নেই। এটাও বেআইনিভাবে পুকুর ভরাট হয়েছে। না, নতুন জায়গায় সে দীর্ঘদিন ধরে ব্যবসা করেছে, অনেকেই এরকম করছে, সেখানে তো আমাদের কাছে আসিও নি, বলিও নি, বা আমরা পারমিশন দিও নি যে নতুন করে ঘর করো, পাকা ঘর করো। কিন্তু যেটা আমি শুনেছি যে ওখানে এক প্রমোটার প্রচুর জায়গা কিনেছে তার ফন্টকে ঠিক করার জন্য, তার বিরুদ্ধে একটা কমপ্লেন হয়েছে, এইটুকু আমি শুনেছি, কিন্তু আমরা কোনো পারমিশন দিইনি। আর এবার দেখুন নদিয়ার চাপড়ায় পুকুর ভরাট করে সেখানে নির্মাণ, পুকুরের একাংশ বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগ মালিকের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবাদ করলেও বন্ধ হয়নি পুকুর ভরাট। সমীর আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীর, কিভাবে চলছে এই পুকুর ভরাট? মানে কোন রকম ব্যবস্থা, পুকুর ভরাট, জলাশয় জলাভূমি ভরাট করা যাবে না, কড়া নির্দেশ রয়েছে মুখ্যমন্ত্রীর, তারপরেও কিভাবে চলছে এই কাজ? দেখো, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে কোনো রকম জলাশয় ভরাট করা যাবে না, কিন্তু এখানে সেই নির্দেশকে উগ্র আঙুল দেখিয়ে পুকুর ভরাট চলছে এবং অভিযোগ করছে কিন্তু তৃণমূলের নেতার বিরুদ্ধে। চাপড়ার গার্লস স্কুলের ঠিক পিছনে 2.64 একরের একটি পুকুর রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার লোকজন সেই পুকুরটি দৈনন্দিন কাজে ব্যবহার করে। এর পাশাপাশি পুজোর সময় দুর্গা প্রতিমা এবং কালী প্রতিমা সেখানে বিসর্জন করা হয় এবং নিকাশি কাজে ব্যবহৃত হয়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন আগে ওই পুকুরের একটি অংশ সামাদ আলী বিশ্বাস নামে এক ব্যক্তি, তৃণমূল নেতা, তিনি কেনেন এবং অবৈধভাবে পুকুরের বুঝিয়ে দিয়ে নির্মাণ শুরু করেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সোচ্চার হলেও কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এই পুকুরটি থেকে কিন্তু মাত্র 500 মিটার দূরে হচ্ছে চাপড়া থানা এবং 1 কিলোমিটার দূরে বিডিও অফিস এবং বিএলআর অফিস। তা প্রকাশ্য দিবালোকে এইভাবে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ চললেও কিন্তু প্রশাসন। আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনি এলাকার মানুষ কি বলছেন, কি অভিযোগ তাদের। পুকুর ভরাটের এলাকার যত জল, সেই জলগুলো কোথায় যাবে বলেন? সাধারণ মানুষ যে চান টান করতে আসছে, কেন সরকার চান করতে পারবে না, রাস্তার জলগুলো করতে পারে না, এই পুকুরটায় ভরাট করছে, এটা খুব খারাপ জিনিস। এগুলো আমরা নিষেধ করা সত্ত্বেও আবারও তারা কনস্ট্রাকশন চালিয়ে যাচ্ছে। এখান থেকে থানা খুব বেশি হলে 500 মিটার দূরত্ব। প্রকাশ্য দিবালোকে এরকম পুকুর বুঝিয়ে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, যেটাতে প্রশাসন কোনো রকম হস্তক্ষেপ করছে না। এখান থেকে বিডিও অফিস 1 কিলোমিটার দূরত্ব, বিডিও বিএলআরও কোনো প্রশাসনিক দিক থেকে কোনো রকম বাধা এদেরকে দেওয়া হচ্ছে না। যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার বক্তব্য শুনবো আমরা। বিল্ডিং ওখানে হচ্ছে না, বিল্ডিং হওয়া ছিল, আগেই হওয়া ছিল, সেটা পুরোটা হচ্ছে এখন। পুকুরের উপরে বিল্ডিং হচ্ছে, কই পুকুর ওর পরে আছে পুকুর, কিন্তু ওটা এই জায়গাটার উপরে বিল্ডিংটা হচ্ছে, সেই জায়গার শ্রেণী কি আছে? জায়গাটা মনে হয় কিছু অংশ পুকুর আছে, কিছু অংশ পুকুর পার হয়ে আছে, অনেকটা জমি তো ওখানে। ভিটা কি আছে? না, মনে হয় ভিটা হয়নি। ভিটা যদি না থাকে সেক্ষেত্রে কি করে বিল্ডিং নির্মাণ হয়? সেটা বিল্ডিংটা কি দীর্ঘদিন হয়ে আগেই হয়ে আছে, আগে থেকে অবৈধ কাজ চলছে। সেটা আগে, হ্যাঁ, বহুদিন ধরে চলছে, বহুদিন ওখানে হয়ে আছে। এবার তারপরে এখন যে নিয়েছে সে করছে। সমীর, স্থানীয় মানুষ তারা একরকম বলছেন এখানে কোনো বিল্ডিং ছিলই না, আবার এই অভিযুক্ত ব্যবসায়ী তিনি দাবি করছেন যে এখানে দীর্ঘদিন ধরে এই বিল্ডিং ছিল, তাহলে কোনটা ঠিক? দেখো, ওখানে এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কোনো বিল্ডিং নেই।
বিল্ডিং জাস্ট নির্মাণ কার্য শুরু হয়েছে। কিছুদিন আগেই এই নির্মাণ কার্য শুরু হয়েছিল, সেই সময় স্থানীয় বাসিন্দারা বাধা দেয়, ফলে কিছুদিন বন্ধ থাকে। কিন্তু পরবর্তীকালে এই যার বিরুদ্ধে অভিযোগ, যেহেতু তিনি প্রভাবশালী তৃণমূল নেতা, সেই জন্য সে প্রশাসনের একাংশকে ম্যানেজ করে পুনরায় নির্মাণ কার্য শুরু করেছেন এবং তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়েছে স্থানীয় বাসিন্দারা। এবং কার্যত তিনি এতটাই প্রভাব যে স্থানীয় পঞ্চায়েতে কিন্তু তার কাছে অসহায়। পঞ্চায়েতের থেকেও জানানো হয়েছে যে এই নির্মাণ করার জন্য কোনো রকম অনুমতি নেওয়া হয়নি, জমির শ্রেণী চেঞ্জ করা হয়নি, পুকুরই রয়েছে কাগজে কলমে, তার সত্ত্বেও তিনি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন এবং বাধাগত কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কার্যত অসহায় পঞ্চায়েত এবং পঞ্চায়েত কর্তৃপক্ষ কিন্তু দাবি জানিয়েছেন অবিলম্বে এই নির্মাণ কাজ বন্ধ করার জন্য। আমাদের দিকে নজর থাকবে, তুমি সঙ্গে থাকো আমাদের। আমরা একবার শুনবো উপপ্রধান, পঞ্চায়েতের উপপ্রধানের বক্তব্য। পুকুরের ওপর পুকুর ভরাট করে বিল্ডিং করা মানে সম্পূর্ণ অবৈধ। আমরা এখন আপাতত প্রশাসনের কাছে যাব, প্রশাসনের কাছে গিয়ে আবেদন করব যে জিনিসটা যাতে বন্ধ করা যায়, কিংবা যতটা জোর করে গেঁথেছে সেটা যাতে ভেঙে চুরে আবার সেটাকে আগের মতো করে দেওয়া যায়, সেই ব্যবস্থাটা করব। ল্যান্ড অফিসারের বক্তব্য শুনুন, কি বলছেন তিনি। ক্লাসিফিকেশনে আমি দেখতে পাচ্ছি ওটা পুকুরই রয়েছে। এবার সে কোথায় করছে, কোন জায়গায় করছে, এটা সবিস্তারে রিপোর্ট হচ্ছে আমি আরআই এবং আমিরকে পাঠিয়েছি। রিপোর্ট আসলে আমরা সেভাবে ওকে নোটিশ করে পুলিশে কমপ্লেন করে দেবো।